বাংলাদেশের উগ্র মৌলবাদী দল জামাত, আরো ভালো করে বললে উগ্র ভারত বিরোধী, আরো ভালো করে বললে উগ্র হিন্দুত্ব বিরোধী দল যে জামাত, তাদের যে ভারত দখল এবং স্পষ্টত পশ্চিমবঙ্গ দখলের যে নীল নকশা, সেই নীল নকশা একের পর এক এপিসোডে আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরছি, ফাঁস করছি একের পর এক ষড়যন্ত্রের এবং রহস্যে ঢাকা যে সমস্ত সত্য সেগুলিকে। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সেরকমই খুব ইন্টারেস্টিং কয়েকটি পয়েন্ট, যে পয়েন্টগুলো আমাদের এই যে সীমান্তবর্তী বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের যে সমস্ত গ্রামগুলি, যে সমস্ত শহরগুলি, ছোট ছোট যে সমস্ত মফস্বল শহরগুলি, সেইখানকার যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, জনবিন্যাস চেঞ্জ হয়ে গেছে, পাল্টে গেছে সমস্ত কিছু, জীবনযাত্রার মান পাল্টে গেছে, সেই সমস্তগুলো ধীরে ধীরে 15টি বছর ধরে খুব ধীরে ধীরে চক্রান্তের মাধ্যমে করা হয়েছে। এবং সেইগুলি কিভাবে করা হলো সেগুলো যেমন কয়েকটি পয়েন্ট আমরা গত দুটি এপিসোডে করেছি, আপনারা আশা করি সেই এপিসোডগুলো দেখে নেবেন। বিশেষ প্রতিবেদন 1, বিশেষ প্রতিবেদন 2-তে, এবং আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে তৃতীয় প্রতিবেদন। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। বিষয় হচ্ছে, আজকে আপনাদের সামনে এমন একটা পয়েন্ট তুলে ধরছি, এই যে আমার স্ক্রিনের ডান পাশে যে ইনফোগ্রাফিক্স আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বাংলাদেশের নির্বাচন হয়ে গেল, এই নির্বাচন একটি কি বলবো, রহস্যে ঢেকে রাখা একটা চক্রান্ত। সেই চক্রান্তের ওপর থেকে তার পর্দাটা তুলে উন্মুক্ত করে দিল। এই ইনফোগ্রাফিক্স দেখিয়ে দিচ্ছে যে সারা বাংলাদেশে এই হিন্দুত্ব বিরোধী এবং ভারত বিরোধী উগ্র মৌলবাদী দল জামাত, তারা সারা বাংলাদেশে পরাজিত হওয়া সত্ত্বেও এই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জায়গাগুলোতে তারা প্রচুর সংখ্যক আসনে, 64টা আসনে জয়লাভ করেছে, মানে প্রায় 90% আসনে তারা সেখানে জয়লাভ করেছে। এবং পাশাপাশি খেয়াল রাখতে হবে, খেয়াল করতেই পারছেন, একদম মানে উত্তরবঙ্গ থেকে, কোচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটি গত দুটো এপিসোডে ভীষণভাবে উল্লেখ করেছি, এই সমস্ত কার্যকলাপ, এই ভারত বিরোধী কার্যকলাপ, তার যে রাজধানী, সেই রাজধানী যেখান থেকে এরা মূল অপারেটটা করে, সেটি হচ্ছে উত্তর 24 পরগনা এবং তার সাথে তার লাগোয়া দক্ষিণ 24 পরগনা। একটু ম্যাপের দিকে যদি আপনারা গুগল ম্যাপে জুম করে করে নিজেরা অনুমান করেন, দেখেন এবং সেই সমস্ত জায়গার সাথে পরিচিত হন, ওই গাড়ি করে গিয়ে টুক করে ঘুরে চলে আসলে হবে না, সেখানে বসবাস করতে হবে। এই বসবাস করে যদি জানবার চেষ্টা করেন, জানবেন যে এই উত্তর 24 পরগনায় কিন্তু হচ্ছে খুব সহজতম একটা জায়গা, খুব সহজতম একটা পরিসর এই বাংলাদেশিদের যাতায়াতের ক্ষেত্রে। এবং তার সাথে খুব গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করছি আজকের এই এপিসোডটাতে, যে এই এসআইআর এ নির্বাচন কমিশন যে বলেছে যে একজন বিদেশি যেন এই তালিকায় না থাকে, তেমনি একজন প্রকৃত ভারতীয় বা নাগরিক যেন বাদ না পড়ে। কেন এই প্রসঙ্গটা প্রত্যেক এপিসোডে উল্লেখ করছি, যে এই এসআইআর কত ভীষণ ভীষণ যে গুরুত্বপূর্ণ ছিল সেটা কেন। এই পুরো জায়গাটা, এই যে পুরো সবুজ ভাবে হয়ে রয়েছে যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলির যে ডেমোগ্রাফিক চেঞ্জ, সেই ডেমোগ্রাফিক চেঞ্জের বিশেষ একটি কারণ গত এপিসোডে বলেছিলাম, সেটি হচ্ছে অর্থ। একদিনে হয়নি, একদম মাটি কেটে, মানে জীবন ধারণ করে, ইট ভাটায় কাজ করে, মাটি ভ্যানে করে বা ভ্যান রিক্সায় করে মাটি বহন করে নিয়ে যায়, সে যেমন গাড়ি চালানো ড্রাইভার, সে যেমন সে হয়ে গেছে মানে বড় এক নেতা, এবং সে বড় বড় নির্বাচনে জিতে এখন বড় বড় ডন হয়ে বসেছে। এটা এই পুরো উত্তরবঙ্গ থেকে শুরু করে একদম দক্ষিণবঙ্গ পর্যন্ত এই সিস্টেমটা সবার চোখের সামনেই গত 15 বছরে ধরা পড়েছে। এবং এইখানে আশ্চর্যের ব্যাপার যেটা, এর গত এপিসোডে যেটা বলেছিলাম, সেটা হচ্ছে অর্থ।
হঠাৎ হঠাৎ করে এই 2000 ধরে নিন 2011 পরবর্তী যে অংশটা, এত বেশি অর্থ এদের কাছে আসলো কোথা থেকে? এবং তখন মানুষ, এতদ অঞ্চলের মানুষ, যেটা বলেছিলাম যে একজন সাধারণ ছাপোষা মধ্যবিত্ত মানুষ যারা নিজের সন্তানের শিক্ষা নিয়ে চিন্তিত থাকে, সন্তানের ব্যবসা চাকরি কিভাবে হবে এইটুকু নিয়ে চিন্তা ভাবনা করে, এবং নিম্নবিত্ত মানুষ তারা তাদের স্থানীয়ভাবে নিজেদের সেখানকার অ্যাভেলেবেল যে সমস্ত প্রাকৃতিক উপাদান আছে, যেমন মাছ হোক, ধান চাষ হোক, বা কোথাও যদি কোনো রকম খনিজ উপার্জনের ব্যবস্থা থাকে, শ্রমের ব্যবস্থা থাকে, সেই সমস্ত নিয়ে তাদের জীবন ধারণ করে খুব সুখে, হিন্দু এবং মুসলিম তারা খুব সুখে হাত ধরাধরি করে বসবাস করছিল দীর্ঘ বছরের পর বছর সময় ধরে। কিন্তু হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলোই পরিবর্তিত হতে থাকে, জীবনযাত্রাটাই যেন পাল্টে যেতে থাকে। হঠাৎ করেই দেখা যায় যে কিছু কিছু মানুষের হাতে হঠাৎ করে প্রচুর পরিমাণে যেন পয়সা আসতে শুরু করলো। সেই সমস্ত মানুষগুলো চারপাশে 15 জন 20 জন প্রথমে নিয়ে তারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেন। এই করতে করতে মানে গত এপিসোডে এগুলো বিস্তারিতভাবে বলেছি, কিন্তু এই এপিসোডে যেটা আমি বলতে চাইছি, এর পিছনে অন্যতম দায়ী হচ্ছে যেমন অর্থ, এবং এই চতুর্দিকে ধীরে ধীরে একটা টেরর তৈরি করা, একটা প্রভাব তৈরি করা, যে একটি ছেলে বা একটি একজন প্রৌঢ় এই বয়সের যদি কেউ হয়, সে চারপাশে তার একটা বাহিনী নিয়ে ঘুরছে, এবং যে বাহিনীটাকে ওই তদ অঞ্চলের সমস্ত গ্রামের সমস্ত মানুষজনের সঙ্গে কথা বললে আপনারা জানতে পারবেন এদেরকে এরা পোষে রীতিমতো। এই পোষেটা মানে কি, তাদের মাস মাইনে দেয় রীতিমতো, এবং এরা এই গরিবী, ওই জায়গাকার এই সমস্ত জায়গাগুলোর যে অভাব, দারিদ্র, এবং ওই যে বললাম কর্মসংস্থান নেই, এই জায়গাটাকে কাজে লাগালো। যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি এইভাবে দেখানো হয়, একজন গৃহপরিচারিকা একজন সাধারণ মধ্যবিত্ত 2-3টে বাড়িতে কাজ করে হয়তো মাসে এই সারা মাস জুড়ে হয়তো 1000-1500 টাকা উপার্জন করতেন, কিন্তু সেই মানুষটি বা তার পরিবারের আরেকটি মানুষ হয়তো তিনি চাষ করতেন কি মাছ ধরতেন, মাছ ধরে হয়তো সারা মাসে 3 কি 4000 টাকা রোজগার করতেন। এই মানুষটিকেই যদি বলা হয় যে তুমি গরু পাচারের রাখাল হও, তুমি এক রাত্রিরে 2500 টাকা পাবে, বা তুমি আমার সঙ্গে ঘোরাঘুরি করো, তোমায় মাসে 10,000 টাকা করে দেব, এই কাজ করবে তুমি, তাহলে সেই মানুষটার কাছে একটা বিকল্প রোজগার, উৎসাহজনক রোজগার হতে পারে, সেটা একটু রিস্কি, কিন্তু নিজের স্বাচ্ছন্দ্যের কারণে দীর্ঘদিন ধরে ভুগে মানে দারিদ্রতার সাথে লড়াই করা এই পরিবারগুলো খুব সহজেই সেখানটাতে আকৃষ্ট হয়। এখন এই যে জায়গাটাকে, এই পয়েন্টটাকে যেমন তারা ক্যাশ করেছে, তাদের প্রভাব বিস্তারের ক্ষেত্রে এই টাকা বিলোনোটা শুধু এখানে থেমে থাকেনি, এর সাথে তারা কি করেছে, যে সমস্ত প্রশাসনিক যে জায়গাগুলো আছে, যে সমস্ত জায়গাগুলোতে প্রভাবটা তৈরি করতে গেলে চেন তৈরি করতে হয়, আজকের দিনে একটা খুব সহজ কথা, সেটিং তৈরি করতে হয়, সেটাও তারা তলে তলে সুচারুভাবে করেছে। আর কে না জানে এখনকার দিনে টাকা দিলে কি না হয়, কিন্তু টাকা দিলে কি না হয় যেমন, তেমনি অর্থম অনর্থম, ওই অর্থই অনর্থের কারণ। এবং এই যে জায়গাটা করেছে যে বিভিন্ন সরকারি অফিসগুলোতে তাদের বিভিন্ন রকমের পয়েন্ট তৈরি করেছে, একটি মানুষ তার যে নথি, এই নথি ওই তৎকালীন সময়কার যে সমস্ত মানুষজন, আজকে এই এসআইআর এর লাইনে দেখুন অসংখ্য হিন্দু মানুষও কিন্তু, উল্লেখ করছি অসংখ্য হিন্দু মানুষও কিন্তু, হিন্দু পরিবারও কিন্তু এই এসআইআর এর লাইনে দাঁড়িয়েছে, যারা প্রকৃত এদেশের নাগরিক। কিন্তু দুঃখের বিষয়, আজকের এপিসোডের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে এই এপিসোডটা করছি, সেটি কি, দীর্ঘদিন এই সমস্ত এলাকাগুলোতে বিভিন্ন আমার কর্মজীবনের বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে আমি দেখেছি, এবং আপনারাও হয়তো নিজেদের ঘর বাড়িতে বসে আজকে এই এপিসোডটা দেখতে দেখতে চিন্তা করুন, যে দুঃখের সঙ্গে দেখেছি যে হিন্দু পরিবারগুলি
নিজেদের নথির ব্যাপারে, ডকুমেন্টের ব্যাপারে বড়ই উদাসীন। তোমার ভোটার কার্ডটা কোথায় আছে? না আমার বর্দার কাছে রাখা আছে। তোমার জমির পর্চা কোথায়? ও তো বাবা জানতো কোথায় আলমারির মধ্যে রাখা আছে, ও আছে একরকম, জানেই না। আচ্ছা তোমার বাড়ির দলিল আছে না? হ্যাঁ সে ছিল, বর্দা তো কলকাতায় ছিল, তারপর ওখান থেকে দিল্লি গেল, তারপরে বোধহয় দিদির কাছে রেখে গেছিল, সে ও আছে একরকম, এ তো চলছে। এই হচ্ছে ছাপোষা মধ্যবিত্ত, এবং এই ওপর থেকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যা দেখছেন, এই সামগ্রিক বাঙালির, এবং সেই বাঙালির মধ্যে বিশেষত হিন্দু বাঙালির মনোভাব, জীবনযাত্রা এবং তাদের অভ্যাস, এবং এই অভ্যাসই হলো সর্বনাশ। এই অভ্যাসটাই হলো সর্বনাশ। কি হলো? এক একটা জায়গায় এখন অনলাইন সিস্টেম হয়েছে, বাংলার ভূমি কবে থেকে চালু হয়েছে সার্চ করলেই পাওয়া যায় এটায় জমির তথ্য। এবং তার আগে খেয়াল করুন, যখন বামফ্রন্ট আমল ছিল তখন সব হাতে লিখে পর্চা হতো, হাতে লেখা দলিল হতো, হিয়ারিং হতো, হাতে লিখে নাম কেটে নাম বসে যেত, পর্চা হতো। কিন্তু তৎপরবর্তীতে অনলাইন সিস্টেম এসেছে। এই অনলাইন সিস্টেমের কতটুকু খোঁজ, আমি আবার মাফ করবেন আমাকে, খুব স্পেসিফিক্যালি বলছি, খুব শিক্ষিত পরিবার, খুব আপ টু ডেটেড পরিবার বলা যায় আধুনিকতার সাথে, তারাই বা কবে কবার মাসে নিজেদের ডকুমেন্টগুলোকে চেক করে, ল্যাপটপে হোক ফোনে হোক, তারাই বা নিজেদের জমি জমার খোঁজ কতটুকু রাখে, নিজেদের পর্চাটার দাগ নম্বরটাকে চেক করা, খতিয়ান নাম্বারটাকে চেক করা, ঠিক আছে কিনা দেখা। আচ্ছা এই পরিমাণ জমি আমাদের ছিল এই নামে, হঠাৎ করে তার পার্সেন্টেজটা কমে গেল কেন? এত এত শতক ছিল, এত কাঠা ছিল, কি এত বিঘা ছিল, এত একর ছিল, হঠাৎ করে পার্সেন্টেজটা যেন একটু গড়বড় দেখছি, কি হলো? এসব খোঁজ এখনো পর্যন্ত কটা বাঙালি হিন্দু রাখে। হিন্দু পরিবারগুলোতে এই 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 একটা অনীহা, এই একেবারে সর্বগ্রাহী, আর এই অভ্যাসই হয়ে গেল সর্বনাশ। কি সর্বনাশ হলো সেটাই বলছি এইবার। এই সমস্ত উদাসীনতায় এই যে সমস্ত জমি হাঙর তৈরি হলো নতুন করে, এদের এই পুরো নীল নকশাটার অন্যতম একটা এজেন্ডা ছিল এই জমিকে লুট করা, দখল করা। এই হিন্দু বাঙালি পরিবারগুলি কি, তারা কি করতেন এতদিন যাবত এবং এখনো করেন কি, কোথায় তার জমিটা আছে, হয়তো তার ভিটেটা একটা, সেই ভিটেতে কতটা কতটা তার রায়ত সম্পত্তি, কোনটা বাগান, কোনটা বাস্তু, কোনটা পুকুর, নাকি পুকুরটা পুকুর আছে কিন্তু আদপে সেটা বাস্তু, রেকর্ডে এ সমস্তর কোনো খোঁজই তারা রাখে না। আর এই ফাঁকটা দিয়ে আবার এমনও হয় যে ভিটেটা এখানে আছে, হয়তো মাঠে অনেকটা চাষ জমি আছে, বা চাষ জমি না হোক, হয়তো বিভিন্ন দাগে তার বিভিন্ন শরিকের জায়গা, বিভিন্ন তার গ্রামের মধ্যে বিভিন্ন জায়গায় টুকরো টুকরো হয়ে ভাগ হয়ে পড়ে আছে, খোঁজই রাখে না। এ ভাই এই ভাই ওই ভাইয়ের সঙ্গে ঠাই ঠাই করতে ব্যস্ত। বাঙালি হিন্দু পরিবার এক শরিক আর এক শরিকের সঙ্গে ঝামেলা করতে ব্যস্ত। একতাই বল, এটা তারা কোনোদিন মনে রাখেনি। তারা ভেবেছে আমরা বনেদি পরিবার, কেউ ভেবেছে যে ঠিক আছে এইভাবেই চলে যাচ্ছে। হ্যাঁ, আর এইটার সুযোগ নিয়ে, এই ভাই ভাই টাই টাই এর সুযোগ নিয়ে, যে ভাই একটু দুর্বল সেই ভাইকে এরা কখনো কখনো হাত করেছে, আবার যে ভাই একটু লোভী তাকে কখনো কখনো হাত করেছে, ভাই হোক বোন হোক যাই হোক। আবার উল্টোটাও হয়েছে, এই উদাসীনতার সুযোগ নিয়ে খুব সহজে বিএলআরও অফিসে গিয়ে ক্যাচ ক্যাচ করে সেই পর্চাগুলো পাল্টে গেছে।
এবং এটা তো তদন্ত দাবি জানিয়েছি আমরা এই এপিসোডগুলো থেকে, বিপুল পরিমাণে তদন্ত হোক এই বিএলআর অফিসগুলো, এই যে রেজিস্ট্রি অফিসগুলোতে বিভিন্ন ধরনের ফেক দলিল, জাল দলিল তৈরি করে এই সমস্ত কাজগুলো আরো সহজে করা হয়েছে। ওয়ান্স আপন এ টাইম হঠাৎ এক সকালবেলা এই মানুষটি, আরে ওই যে মাঠের ওই বাগানটা যে আমাদের বাড়ির ছিল, হঠাৎ করে ওখানে পাঁচিল হচ্ছে কেন, এই পাঁচিল দিচ্ছিস কেন, আর দিচ্ছে কেন, আরে এটা কে বললো আপনার পাঁচিল এই আপনাদের জায়গা, এই তো দেখুন এ পর্চা আমাদের, এই যে পর্চা দলিল সব আছে, আপনার কিছু বলার থাকলে কোর্টে গিয়ে বলুন গে যান। এইবার এই ভাই ভাই ঠাঁই ঠাঁই করা পরিবার ভাবছে ওই ভাইকে বলবো না ওই বোনকে বলবো, এ তো কোর্ট কাছারির ব্যাপার হয়ে গেছে। কেউ থাকে কলকাতায়, কেউ থাকে দিল্লিতে, সব ফোন করে আস্তে আস্তে গড়িমসি করতে করতে এক জায়গায় আসলো, চা জল খাবার, এ ওর মুখ দেখে না, সে তার এক ঘরে দাঁড়িয়ে আছে তো আর এক ঘরের থেকে কথা ছুড়ে ছুড়ে কথা বলছে, বলতে বলতে সমস্যার সমাধানও হয়তো দূরের থাক, সেই বাড়িতে একটা তুলকালাম ঝগড়াঝাটি ঝামেলা হয়ে গেল, যে যার মতো ব্যবসা ফ্যাটরা নিয়ে আবার তার বাড়িতে চলে গেল, ধুর ওকে দিয়ে হবে না, ও হচ্ছে লোভী, এ বললো ও হচ্ছে স্বার্থপর, এই বলে টলে সব মিটে গেল। ওই জমিটার পাঁচিল দিয়ে এই জমি হাঙরদের দখলে সেই জমিটা চলে গেল। আমি ছোট্ট ছোট্ট উদাহরণ দিচ্ছি, এ বাদেও প্রত্যেক পরিবারে আরো আরো বহু বহু কিছু আছে। এছাড়া আর কি আছে, আর আছে হচ্ছে সরকারি ভেস্টল্যান্ড বা খাস জমি, যেগুলো তো একেবারে কি বলবো সোনার টুকরো গড়াগড়ি খাচ্ছে চতুর্দিকে, সেগুলো সে নিচু হোক, মাটি ফেলে উঁচু হয়ে যাবে, আর যদি উঁচু থাকে, যদি জল করে ভেরি করতে হয়, এ এক উলট পুরাণ, যেটা সামনের এপিসোডে বলবো। বাস্তু জমি খুঁড়ে, ওই কি জেসিবি মেশিন না বলে না কি বলে, যেটা দিয়ে খোঁড়া হয়, ওই দিয়ে খুঁড়ে সেটাকে বিশাল বড় ঘেরি বা ঝিল বলুন বা পুকুর বলুন বানিয়ে ফেলা মাছ চাষের জন্য। বাগদার পিন, চিংড়ি মাছের চাষ, কাঁকড়া চাষ, যেগুলো যথেষ্ট উচ্চ মুনাফা সম্পন্ন, সেগুলো এখানে হতে লাগলো এবং কোটি কোটি টাকার ব্যবসা হতে থাকলো। আর আপনি ভাই ভাই ঠাই ঠাই করে সেগুলো চুপচাপ দেখতে থাকলেন। পরবর্তীতে সেই নেতাই যখন পৌরসভার চেয়ারম্যান হলো, তার পরবর্তীতে সেই নেতাই যখন কোনো জেলা সভাপতি হলো, পঞ্চায়েতের মেম্বার হলো, প্রধান হলো, বনেদি বাড়ি আর ঐতিহ্যবাহী গ্রাম, তখন তারা ধুকতে ধুকতে প্যান্টের তলাটা হয়তো একটুখানি ফেটে গেছে, ছিঁড়ে গেছে, এই পাঞ্জাবির সাইডটা হয়তো একটুখানি ফেটে গেছে, আস্তে করে হাত দিয়ে একটুখানি গুটিয়ে নিয়ে সেই নেতার কাছে যেতে বাধ্য হচ্ছেন, যে এতদিন ধরে এই সমস্ত আগ্রাসী কাজকর্মগুলো চালিয়ে গেল। আর এই বাঙালি সমাজ, এই ভারতবাসী আজকে চুপচাপ বসে বসে দেখছে এই যে গ্রামগুলি এই প্রচন্ড পরিমাণে এই জামাতের আগ্রাসনের গ্রাসে পড়েছে। এই এজেন্ডা তো একদিনের না, কিভাবে পরিষ্কার করবেন এবার ভাবুন সকলে মিলে। আর রাজনৈতিক দলগুলো কি করেছে, যে যখন দেখেছে যে সেখানে মুসলিম ভোটের পরিমাণ বেশি হয়ে গেছে, সেখানে একটা করে সংখ্যালঘু প্রার্থী দিয়ে তাকেই জেতানোর চেষ্টা করে গেছে। আজকে ফলাফল কি? আমি কোনো এখানে হিন্দু মুসলমান বিতর্কের কথা কিন্তু বলছি না, আমি একটা ভারত বিরোধী নকশার কথা বলছি। বাংলাদেশের জামাতের ভারত বিরোধী এক নকশা। কিন্তু উল্টো চিত্র কি, এখানকার যারা সংখ্যালঘু, যারা এতদিন ধরে হাতে হাত ধরে, গলায় কোলাকুলি করে, কাঁধে কাঁধ ঠেকিয়ে জীবন সংগ্রাম করেছে, তারা পর্যন্ত এই সমস্ত জিনিসের পরিবর্তন চায়। আমার ঘনিষ্ঠ সংখ্যালঘু বন্ধু প্রচুর আছে, তারা বলে যে এরা মানুষ তো গাছ রেখে ফল খায়, আর এরা কি করেছে, গাছের শিকড় শুদ্ধ তুলে খেয়ে ফেলে দিয়েছে। কাজেই সবকিছুরই একটা শেষ আছে। তা এই এত জালিয়াতি যখন হয়েছে, নিশ্চয়ই আমাদের দেশের প্রশাসন আছে, এবং এই এপিসোডেই এক ভদ্রলোক কমেন্ট করেছেন, তাকে ধন্যবাদ জানাই, যে আচ্ছা কেন্দ্রীয় সরকার কি এই সমস্ত জিনিসগুলো দেখতে পেত না, এখন তো অনেক দেরি হয়ে গেল। নিশ্চয়ই তারা দেখতে পাচ্ছেন,
এবং তাই এই এসআইআর হচ্ছে। খেয়াল করুন ওই সেই ডকুমেন্টের উদাসীনতা। এখানকার নাগরিক, বাঙালি, হিন্দু, তার এত লাইন কেন এসআইআর এ দিতে হবে? হে, তুমি এতদিন কেন নিজের নামের বানানের ভুল, নিজের ডকুমেন্টের ভুল কেন খোঁজ রাখোনি? রাখে না। এই অভ্যাস, এই অনভ্যাস বলবো, সেটাই সর্বনাশ হয়ে দাঁড়িয়েছে। আর আজকে ঘর বাড়ি ভিটে মাটি এমনকি বহু কিছু তার সাথে যেতে চলেছে। দেশটা যাতে না চলে যায় শেষ পর্যন্ত, সেটাই দেখা আমাদের সকলের ভারতবাসী হিসেবে কর্তব্য। এই এপিসোড কেমন লাগলো আপনারা জানাবেন। এই ধরনের এপিসোড করতে গেলে একটু লেন্দি হয়ে যায়, কারণ প্রত্যেকটা পয়েন্টকে না হলে তুলে ধরা যায় না। আমাদের ইচ্ছা রয়েছে আরো ইনফোগ্রাফিক্স এর মাধ্যমে এই সমস্যা আরো রন্ধে ঢুকে আপনাদের সামনে দেখাবো। এই এপিসোডটা যে ধারাবাহিকভাবে চলছে, এর আগের এপিসোড পর্ব 2 এবং পর্ব 1 আপনারা দেখে নেবেন, এবং আগামী পর্বগুলো আপনারা আশা করি এই চ্যানেলে দেখতে থাকবেন। এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের যদি নিজস্ব কোনো রকম অভিজ্ঞতা, তথ্য থাকে, সেগুলো কমেন্টের মাধ্যমে জানান। তাতে আমাদের এই এপিসোডগুলো আরো সমৃদ্ধ হবে, মানুষ অনেক সতর্ক হতে পারবে, জানতে পারবে আমাদের দেশ অনেক নিরাপদ হওয়ার দিকে এগিয়ে যাবে। আজকের এপিসোডে এই পর্যন্ত। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। ততক্ষণের জন্য নমস্কার।